আমাদের হুগলির ধোঁয়া, যে ধোঁয়া আমি সবসময় যাতায়াতের সময় দেখি, এটা হচ্ছে সেই ধোঁয়া। এটা কিন্তু সিগারেট বিড়ি ধোঁয়া নয়, এটা হচ্ছে মেশিনের ধোঁয়া। হ্যাঁ, আচ্ছা, তুমি ধোঁয়া ধোঁয়া প্রসঙ্গ বললে, রচনা বন্দ্যোপাধ্যায়ের সাথে তুমি একসময় সমকালীন তোমরা কো অ্যাক্ট্রেস ছিলে। এখন কেমন লাগে উনি যেই একদম সদ্য রাজনীতিতে পা দিয়েছেন, এবং রাজনীতিতে পা দিয়ে উনি অনেক ধরনের বিতর্কে জড়িয়েছেন? দেখো, রাজনীতি সম্পর্কে সচেতন হওয়াটা না একটা অভ্যেস। এই অভ্যেসটা ইনকালকেটেড হয় অনেক ছোটবেলা থেকে, ভেতর থেকে একটা আসে যে আমি আমার দেশের জন্য কি করছি। আমার বলতে খুব খারাপ লাগে, যাই হোক সেসব আমার, কারণ রচনা আমার খুব ভালো বন্ধু, এবং শুধু তাই নয়, মানে পারিবারিক বন্ধু, মানে আমাদের পরিবারের মানুষ ওকে চেনে, ওকে ভালোবাসে। হ্যাঁ, তো সে যখন রাজনীতিতে এলো, কোনো রকম রাজনৈতিক কোনো পাঠ না নিয়েই আপন মনে কথা বলতে শুরু করেছে। যেরকম দিদি নাম্বার ওয়ানে ফোয়ারার মতো কথা বলে, এখানেও ফোয়ারার মতো কথা বলতে গিয়ে কিন্তু ফোয়ারার জল মানুষের আর স্নিগ্ধ লাগছে না, কারণ সেই জলগুলো খুব তেতো লাগছে। ও বলছে ধোঁয়া ধোঁয়া ধোঁয়া, এটা কিসের ধোঁয়া জানো? এই ধোঁয়াটা হচ্ছে চিতার ধোঁয়া। হ্যাঁ, সিঙ্গুরটা হয়নি, বহু মানুষ আহত হয়েছে, মানসিকভাবে আহত হয়েছে, আঘাতপ্রাপ্ত হয়েছে। বহু মানুষের কোনো কাজকর্ম ছিল না অনেক দিন ধরে, তারা মারা যাচ্ছেন, তারা মারা গেছেন। এই চিতার ধোঁয়া, এই যে শবদেহের যে ধোঁয়া, এই ধোঁয়া হয়তো মনুষ্য চোখে দেখেছে। হ্যাঁ, এই ধোঁয়া 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 ধোঁয়া, এটা কি এটা তো কোনো সিনেমার ডায়লগ নয়, এটা দিদি নাম্বার ওয়ানেরও ডায়লগ না। দিদি নাম্বার ওয়ান মানে আমার মনে হয় ওর এইসব জায়গায় না আসাটাই উচিত ছিল। ভালোই তো করছিল, আমি বলি দেব বা রচনা বা অন্য অনেকেই, তারা যখন ভালো করছিল ইন দেয়ার ওন স্টেটাস, তখন সেইখানেই থাকলে ভালো হতো না? এবার তুমি বলতে পারো যে আপনি কেন এটা করছেন? হ্যাঁ, আমি করছি কারণ আমার মা কল্যাণী অধিকারী গণনাট্য আন্দোলনের সঙ্গে জড়িয়েছিল, বামেদের সঙ্গে, এবং বহু কাজ করেছেন। একেবারে আমরা তখন ছোট ছিলাম, আমাদেরকে যেভাবে হোক দুধ পাউরুটি এই যা রয়েছে রয়েছে খেয়ে যাবি, মা গিয়ে ওখানে শাক ভাত খেয়ে এই রাজ্যটাকে ওই কংগ্রেস মুক্ত করবার জন্য, হ্যাঁ, কিভাবে পরিশ্রম করেছিল। আর যে কংগ্রেসের জন্য আমার মা ওই সোশ্যালিস্টিক নাটক করতো, তার জন্য আমার মাকে থানায় বসিয়ে রাখতো দিনের পর দিন, তখন আমি ছোট ছিলাম। আর আমি ভাবতাম আমার মা তো কিছুই করছে না, আমার মা তো শুধু অভিনয় করছে, নাচ গান থিয়েটার করছে। আমার মা বলতো নাচ গান থিয়েটার করেই মানুষের মনের মধ্যে আসন নিতে হবে, ভাষণে কিছু হবে না, তোমরা আসন নাও, নাচ গান অভিনয় করে, দ্যাট উইল গো ডিপ ইনসাইড দেয়ার হার্টস। আচ্ছা, লকেট চট্টোপাধ্যায়ের বিপক্ষে দাঁড়িয়েছে রচনা বন্দ্যোপাধ্যায়, এবং তিনি প্রত্যেকটি প্রচারে গিয়ে একটাই কথা বলছেন, আমি জিতলে সবার প্রথমে দিদি নাম্বার ওয়ানে যাবে হুগলির মা বোনেরা। এটা কি স্ট্র্যাটেজি জেতার? কি হবে? ঠিক আছে, না হয় যাবি, ও আগে দিদি নাম্বার ওয়ানটা আগে টিকে রাখো। দিদি নাম্বার ওয়ান ওকে আবার অ্যালাউ করবে কিনা, কারণ এইভাবে ও এত ট্রোলড হচ্ছে। দিদি নাম্বার ওয়ান মানে একটা বিশাল ব্যাপার। হ্যাঁ, এটা কিন্তু একটা কর্পোরেট হাউস থেকে এইটা বহু বছর ধরে একটা ওয়েল প্ল্যান্ড, ওয়েল ডিসিপ্লিনড, একটা ওয়েল জেনারেটেড একটা অনুষ্ঠান, যেখানে ওকে ব্যবহার করা হয়েছে মেয়েদের নিয়ে কাজ করার জন্য, মেয়েদের নানা রকম প্রশ্ন, সেই প্রশ্নগুলো ওকে থিমটা বলে দেওয়া হয়, এবং তার জন্য যথেষ্ট টাকা পয়সা পায়। এটা তো টাকা পয়সার জন্য করেছিল, এটা পারিশ্রমিকটা পেয়েছে। এখানে ও ভাবছে যে মেয়েদেরকে আমি একদিন নিয়ে আসবো, যে মেয়েগুলো আসবেন, আমি হুগলির মেয়েদের কথা বলছি, দিদিভাইরা এবং আমার মা বোনেরা, তোমরা একদিন হয়তো গেলে সেজেগুজে ওখানে দাঁড়ালে, তোমাদের নিজেদের কথা বললে, তারপর তোমাদের পেটে ভাত, হাতে কাজ, মাথার উপর ছাদ থাকবে। ওখানে সর্ষের বীজ একদিন দেখলাম, মানে আমি নাটক, যাত্রা, থিয়েটার সব করেছি, সব রকম অভিনয় করেছি সব জায়গায়, কিন্তু কখনো এত বড় নাটক দেখিনি যে পাথরের উপর উনি বীজ ছড়াচ্ছেন, তাও সর্ষের। তো লোকে সর্ষে ফুল দেখেছে। পরিযায়ী শ্রমিকগুলোকে ফিরিয়ে আনা যাবে, সেগুলোকে কম করা যাবে। এই যে সোশিও ইকোনমিক কন্ডিশনসগুলো, তোমাদের ইকোসিস্টেমগুলো যে ব্যালেন্সটা ঠিক হচ্ছে না, এগুলো ঠিক হবে।